গল্প বৃষ্টি থেকে বসন্তে। লেখিকা ইপ্সিতা দাস শর্মা। শ্রাবণের অবিশ্রান্ত ধারা থামার পর যখন হোস্টেলের একচিলতে আকাশে শরতের সোনা রোদের দেখা মেলে, তখন আর বইয়ের পাতায় মন বসতে চায় না। উড়ু উড়ু করে বেড়ায় সাদা মেঘের টুকরোই চোখ রেখে। বলগাহীন মন যতই পারিদিক দিবা স্বপ্নের সমুদ্র, ক্লাসে তো যেতেই হবে, থার্ড ইয়ার বলে কথা। তবে ডক্টর বাসুর ক্লাস করতে পারার মজাই আলাদা। তিনি এই মেডিকেল কলেজের গাইনি ডিপার্টমেন্টের আরএস। আমাদের গাইনি অ্যান্ড অবস্টেটিক্সের কয়েকটি ক্লাস নিয়েছেন। অদ্ভুত পড়ানোর স্টাইল, মনেই হয় না পড়ছি। সব সময় কোনো একটা গল্প ফেঁদে বসেন। তার জীবনে দেখা কোনো ঘটনা তার মধ্যে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেন যে কোনো কমপ্লিকেশনের সাইন, সিমটমস, ম্যানেজমেন্ট সব, যা কেউ কোনো দিন চেষ্টা করেও ভুলতে পারবে না। আর তাই আজও ক্লাসরুম ভর্তি। গুড আফটারনুন স্যার। উনিও উইশ করতে করতে ডেস্কের উপর উঠে যান। ওনার ব্যক্তিত্ব সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখে। ব্ল্যাকবোর্ডে লিখে ফেলেন অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। নাও ক্লাস 2 ডেজ আওয়ার। আজ আমরা জানব কী কী দেখলে বুঝতে পারবে যে পেশেন্টের ফেলোপিয়ান টিউব র্যাপচার করেছে ডিউ টু অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। এতদূর তিনি ইংলিশেই বললেন এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি দেখিয়ে বোঝালেন যখন ওভাম এবং স্পার্ম ফেলোপিয়ান টিউবে মিলিত হবার পর স্বভাবসিদ্ধভাবে ইউটেরাসে না পৌঁছে ওখানেই এমবেড করে, অর্থাৎ শেকড় গেড়ে বসে যায়, তখন আমরা তাকে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি বলি। জায়গার অভাবে ফিটাস অর্থাৎ ভ্রূণ বাড়তে পারে না, আর তখনই ফেলোপিয়ান টিউব র্যাপচার করে। পেশেন্ট দ্রুত ব্লাড লস করে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ডক্টর যদি সময় মতো অপারেশন করতে না পারেন তবে রোগিনীর মৃত্যু অবধারিত। এই অবধি বুঝিয়ে তিনি টেবিলের সামনে এসে দাঁড়ালেন আর নতুন করে শুরু করলেন, আপনাদের আজ একটা ঘটনার কথা বলি। তখন আমি এমবিবিএস কমপ্লিট করে ন্যাশনালে হাউস স্টাফশিপ করছি, আর কিছু উপরি ইনকাম এবং অভিজ্ঞতার জন্য একটা নামকরা নার্সিংহোমে জুনিয়র ডক্টর হিসেবে জয়েন করেছি। সেদিন ছিল দুর্গাপূজার নবমী। অষ্টমীতে 2 অক্টোবর পড়ায় এমনিতেই একটা ছুটি মার গেছিল। তবু সপ্তমী অষ্টমী দুদিন হসপিটাল আর নার্সিংহোমেও ছুটি পেয়েছিলাম। নবমীতে অনকল ডিউটি পড়লো ওই নার্সিংহোমে। একজনকে ম্যানেজ করলাম রাত 8টা পর্যন্ত টেনে দিতে। বাড়িতে দুদিন ছুটি কাটিয়ে এসে রাত 8টায় অন হলাম। সত্যি কথা বলতে কি, পুজোর সময় ডিউটি করতে একদম ভালো লাগে না। দেখবেন পুজোর সময় মানুষ অসুস্থও কম হয়, কিন্তু যারা অসুস্থ হয় তাদের কন্ডিশন সাংঘাতিক বলেই বাড়ির লোক নিয়ে আসে। তার উপর যদি ক্যাশ কেস হয়, বিশিষ্ট কোনো ব্যক্তির পরিচিত রোগী, তাহলে তো কথাই নেই, লেজে গোবরে অবস্থা। যত গণ্ডগোল ওই ক্যাশ কেসের ক্ষেত্রেই দেখা দেয়। রাউন্ড দিয়ে কাজকর্ম সেরে রাত 10টায় খেয়ে এসে রুমে গিয়ে বসলাম একটা বই খুলে। আলো ঝলমল কল্যাণী কলকাতার চোখে ঘুম নেই সে রাতে। প্রায় 1টা নাগাদ ফোন বেজে উঠল। ইন্টারকমে ফিমেল ওয়ার্ডের সিস্টার, শিগগির আসুন, ডক্টর বটব্যালের মেয়ে ভর্তি হয়েছেন সেন্সলেস। ডক্টর বটব্যাল মানে আইআরের ডক্টর বটব্যাল? হ্যাঁ হ্যাঁ বলতে বলতে সিস্টার তড়িঘড়ি ফোন কেটে দিলেন। সর্বনাশ, তিনি তো আবার এই নার্সিংহোমেরই ডাইরেক্টরের বন্ধু। আমরা তাকে প্রফেসর হিসেবে পেয়েছিলাম কিছুদিন। ওনার স্ত্রী অঙ্কোলজিস্ট, তিনিও প্রফেসর ছিলেন। আমাদের সকলের হার্টথ্রব। আমরা বলতাম বিয়ে করতে হলে এমন মেয়েকেই বিয়ে করা উচিত। সেরা ডক্টর দম্পতির কন্যা ভর্তি, তাও এই নবমীর গভীর রাতে। হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে গেল। পরিমরি করে ছুটলাম। ওয়ার্ডে ঢুকতেই সিস্টার নিয়ে গেলেন কেবিনে, সিঙ্গেল বেডের ভিআইপি কেবিন। ডক্টর বটব্যাল হাত বাড়িয়ে এগিয়ে এলেন। আমার নাম ধরে জানালেন অলরেডি তিনি ডক্টর মুখার্জির সঙ্গে কথা বলেছেন, কিন্তু ডক্টর মুখার্জির ফ্লাইট কাল সকালে। জয়পুর থেকে আসতে তার বেলা 11টা বেজে যাবে। কাজেই আমার উপর ওনার অগাধ ভরসা। এই তার একমাত্র মেয়ে, অতএব বুঝতে অসুবিধা নেই চিন্তিত ভাঁজ পড়া ভুরুতে তিনি কি বলতে চাইছেন। প্রথম প্রশ্ন হলো, কি হয়েছিল স্যার? উনি জানালেন আজ কোনো চেম্বার না থাকায় মেয়েকে সঙ্গে করে কিছু ঠাকুর দেখতে নিয়ে গিয়েছিলেন। যদিও এই ভিড় তার অসহ্য লাগে, তবুও মেয়ের জেদ, বিশেষত মেয়ের মা 1 বছর যাবৎ ইউএসএতে আছেন একটা রিসার্চ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে, তাই মেয়ের আবদার তিনি ফেলতে পারেন না। ভিআইপি পাস থাকলেও মণ্ডপে ঢোকার জন্য একটু হেঁটেই যেতে হয়। কয়েকটা ঠাকুর দেখে কলেজ স্কোয়ার থেকে বেরোনোর সময় তার মামনি হঠাৎ পড়ে গেল সেন্সলেস হয়ে।
তাকে তুলে গাড়িতে নিয়ে জল টল দিয়ে কোনো রকমে এখানে আনতে পেরেছেন। রাস্তায় যা ভিড়, আর ম্যাক্সিমাম ওয়ান ওয়ে হয়ে যাওয়ার জন্য খুব অসুবিধা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। একজন সিস্টার ওনাকে ডেকে নিয়ে গেলেন অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করার জন্য। সামনে বেডের দিকে তাকিয়ে মনে হলো সবুজ চাদরের উপর একরাশ জুঁই ফুল পড়ে আছে, অক্সিজেন চলছে। তখন জ্ঞান ফিরেছে। ডল পুতুলের জামার মতো একটা সাদা ফ্রক পরা ঢেউ খেলানো চুলের ফুটফুটে মেয়ে। কতই বা বড় হবে ভাবতে ভাবতে পালস ধরে নাম জিজ্ঞাসা করি, কোনো উত্তর নেই। সিস্টার বললেন, দীপান্বিতা বটব্যাল। কোন ক্লাসে পড়ো তুমি? তারও কোনো উত্তর নেই। সিস্টার বললেন, ক্লাস 12। ততক্ষণে দেখি ভীষণ দ্রুত কিন্তু দুর্বল নারীর গতি। 12? বয়স কত? 12? বিশ্বাস হচ্ছিল না। দেখে 7-8 মনে হচ্ছিল। উত্তর পেলাম না। সিস্টারকে ইশারায় চুপ করতে বললাম। কি বলো, কত বয়স? কোনো উত্তর নেই। জিভ দিয়ে ঠোঁট চেটে নিল, কিন্তু প্রশ্নের উত্তর দেয় না। বিপি চেক করতে গিয়ে মাথায় হাত, অ্যাপসাইড ডাউন, চোখ একদম পেল, রক্তশূন্য মনে হচ্ছে। মাথায় যেটা স্ট্রাইক করলো, র্যাপচার অ্যাক্টোপিক নয় তো? এবার সিস্টারকে জিজ্ঞাসা করলাম, এলএমপি কবে কিছু বলেছে? সিস্টার বললেন, না তো। জিজ্ঞাসা করলাম, ব্যথা আছে? এবার সম্মতির সূচক ঘাড় নাড়ল। কোথায় ব্যথা? তলপেটে? এবারও সম্মতির সূচক ঘাড় নাড়ল। ড্যাম শিওর, শুধু ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রেশন পিরিয়ডটা জানতে পারলেই হলো। শেষ পিরিয়ড কবে হয়েছিল? উত্তর নেই। আবারও একই প্রশ্ন করলাম, উত্তর দেয় না। এবার সিস্টার গোদা বাংলায় জিজ্ঞাসা করলেন, তাও স্পিকটি নট। মনে মনে ভাবছি, সেরেছে, নির্ঘাত অ্যাক্টোপিক। বয়ফ্রেন্ড আছে? তারও উত্তর নেই। এবার সিস্টার বোঝাতে লাগলেন, আপনি না বললে আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারবো না। কবে হয়েছিল লাস্ট পিরিয়ড বলুন? খুব ক্ষীণ স্বরে উত্তর এলো, আমি জানি না, বাবাই জানে। কি? কে বাবাই? তুমি জানো না? সিস্টার আবার বললেন, জানেন না তাই আবার হয়? শেষ কবে শরীর খারাপ হয়েছিল বলতেই হবে। বাবাই মানে ডক্টর বটব্যাল? আমাদের গলার আওয়াজ বেড়ে যাচ্ছে, আর তার গলা দিয়ে স্বরই বেরোতে চাইছে না। অনেকক্ষণ জদ্দজহেদ করেও সেই একই বলি, আমি জানি না, বাবাই জানে। সিস্টারের দিকে তাকিয়ে বুঝলাম তিনি মুখভঙ্গি করে ন্যাকা বলছেন। বললাম, ইমিডিয়েট ব্লাড রিকুইজেশন করতে হবে। তাড়াতাড়ি ব্লাড টেনে রিকুইজেশন লিখতে টেবিলে ফিরলাম। ডক্টর বটব্যাল জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন? খুব গম্ভীরভাবে বললাম, ডক্টর মুখার্জির সঙ্গে কথা বলে জানাবো। 4 বোতল ব্লাড লিখে যোগাযোগ করতে বসলাম ডক্টর মুখার্জির সঙ্গে। রাত 2টো পেরিয়ে গেল, ফোনের ওপারে পাওয়া গেল স্যারকে। স্যার তো শুনেই বললেন, কি বলছো বাসু, ঠিক তো? গ্যাস্ট্রাইটিস নয় তো? এ যে মান সম্মান নিয়ে টানাটানি, ডায়াগনোসিস ভুল হলে রক্ষে থাকবে না। বললাম, স্যার কালকের ফার্স্ট কেস ল্যাব হিসেবে রাখি, রাতে মনিটরে রাখবো, ব্লাড চালিয়ে দিচ্ছি। ল্যাপারেটা আমি করলেই তো বোঝা যাবে, এছাড়া তো কিছুই করার নেই। উনি বুদ্ধি দিলেন, এক কাজ করো, ডক্টর নাককে একবার ডেকে নাও। একজন গাইনোকোলজিস্টকে দিয়ে দেখিয়ে নেওয়া দরকার। দরকার হলে ওনাকে ওটির জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। আমিও ফোনে কথা বলে নেবার চেষ্টা করছি। সে রাতে তো দুর্গা দুর্গা করে কাটালাম। ডক্টর নাগ সকাল 8টার সময় হাজির হয়ে আমার সন্দেহতেই শিলমোহর লাগালেন। ওটির জন্য সব রেডি করে বসে রইলাম। ডক্টর মুখার্জি ঢুকতেই সোজা অপারেশন টেবিলে। ওপেন করেই দেখি একদম যা ভেবেছি তাই, পুরো ব্লাড থই থই অবস্থা, লেফট ফেলোপিয়ান র্যাপচার। যাক বাবা, অপারেশন সাকসেসফুল। কিন্তু বেরিয়েই বিপদ, ডক্টর বটব্যাল মানতেই চান না। শি ইজ অনলি 17। আরে বাবা, এটাই তো বয়স, তোমরা মিয়া বিবি নিজেদের নিয়ে ব্যস্ত। মেয়ে এখন কার সঙ্গে কি করছে জানবে কি করে? তবে আমার ভীষণ জানার ইচ্ছে ছিল, কালপ্রিটটা কে। দীপান্বিতা ভালোই রিকভার করেছে 3 দিনে, কিন্তু সে কারোর কাছেই মুখ খোলেনি। ম্যাডাম আসবেন বলেছেন মেয়েকে দেখতে, কিন্তু তাও দিন 7 পরে। অ্যান্টিবায়োটিক চলছে, ফ্লুইডও অমিট করিনি। ওকে দেখেই বেরোচ্ছি দুপুর 2টো হবে। লিফট থেকে নেমে চলেই যাচ্ছিলাম, হঠাৎ বটব্যাল টাইটেলটা কানে যেতেই ঘুরে দেখি এক যুবক সিঁড়ির সামনে গার্ডের কাছে অনুনয় বিনয় করছে একটু ভেতরে যাবার জন্য। কিন্তু গার্ড নির্দয়, একে তো ভিজিটিং আওয়ার নয়, তারপরে ওনার কাছে ভিজিটিং কার্ডও নেই।
যতই তুমি ডাক্তারবাবু লোক হও না কেন, এখন ঢুকতে পারবে না। পিছন থেকে গিয়ে কাঁধে হাত রাখলাম। মন বলছে এই সেই কালপ্রিট। দোহারা গরম, বেশ লম্বা, আমার মতোই। চোখে ব্ল্যাক ফ্রেমে চশমা, উস্কো খুস্কো মাথা, পোশাক একেবারে মিডিল ক্লাস। চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। নির্ঘাত স্যারের ছাত্র হবে। ওনাদের অনুপস্থিতির সুযোগে মেয়ের সাথে লটঘট পাকিয়েছে। কি হে, কাকে খুঁজছেন? দীপান্বিতাকে? নাম শোনা মাত্রই মুখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ স্যার, ও এখানেই আছে না? আমি আজ 2 দিন ধরে সমানে চেষ্টা করে যাচ্ছি, এরা আমায় ঢুকতেই দিচ্ছে না। অথচ রিসেপশন থেকে জানালো ও এখানেই ভর্তি আছে। দেখা করবেন তো? চলুন আমার সাথে। আমি লিফটে উঠে জিজ্ঞাসা করলাম, কি নাম আপনার? আজ্ঞে দিবাকর, দিবাকর গাঙ্গুলি। ওরে বাবা, এ যে এখনো মেঠো ছেলে, গেঁয়ো গেঁয়ো গন্ধ। কি করেন? পড়ি স্যার, বিটেক ফাইনাল ইয়ার। লিফট খুলে বেরিয়ে সোজা কেবিনে ঢুকলাম। দীপান্বিতা চোখ বন্ধ করেছিল। হঠাৎ চোখ খুলে তাকালো, বেশ উত্তেজিত লাগলো। কি টেলিপ্যাথি রে বাবা, ছেলেটি তখনও দরজার বাইরে। আমি বললাম, ভিজিটর এসেছে দেখা করতে। চারচক্ষুর মিলন হতেই দেখলাম মাটির প্রতিমা কিভাবে প্রাণ পায়। ফ্যাকাশে মুখে রক্তিমাভা ছড়িয়ে পড়ল। এই ছেলে যে সেই, কোনো সন্দেহ নেই। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরিয়ে থাকা হাতটাও একটু কেঁপে উঠল। দিবাকর ডান হাতটি ওর কপালে ছোঁয়ালো। আমি একটা টুল দেখিয়ে বললাম, বসুন আপনি। কিন্তু সেখানে আর দাঁড়ানো উচিত মনে হলো না। দীপান্বিতার চোখের কোল দিয়ে গড়িয়ে পড়তে দেখলাম একটা টলটলে মতির দানা। বেরিয়ে আসতে আসতে দেখলাম দিবাকর চশমা খুলতে খুলতে টুলে বসছেন। একটু গলা উঁচু করে বললাম, বেশিক্ষণ থাকবেন না, আমি বাইরে আছি, আপনার সাথে কথা আছে। প্রায় মিনিট 20 পরে দিবাকর কেবিন থেকে বেরিয়ে এলেন। আমি টেবিলেই ছিলাম। ওকে সাথে নিয়ে অন ডিউটি রুমে ঢুকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বললাম, বসুন। কে হন আপনি? একটু ইতস্তত করে বলল, আজ্ঞে কেউ না স্যার। সে কি, পরিচয় হলো কি করে? আমার কথার বিদ্রূপের ঝাঁসটা উপেক্ষা করেই বলল, আমি ওকে পড়াই। সে তো ভালো কথা, কিন্তু এসব পাকালেন কি করে? যেন আকাশ থেকে পড়ল। মানে? বেশ তিক্ত স্বরেই বললাম, মানে বুঝতে পারছেন না? ভাজা মাছটা উল্টে খেতে জানেন? সে যেন বুঝতেই পারছে না। তাকে কেন এসব কথা বলা হচ্ছে, এমনভাবে তাকিয়ে রইল। আবার বললাম, প্রেম করেন তো দীপান্বিতার সাথে? এবার একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। মৌনং সম্মতি ধরে নিলাম। যেমন দেবী তার তেমন দেবা, কেউ সহজে কিছু বলতে চায় না। এবার একটু ঝাঁঝিয়ে বললাম, চুপ করে বসে থাকলে কি চলবে? আপনাকে তো জেলে দেবে ওর বাড়ির লোক। জানেন কি কি করেছেন? এখনও নাবালিকা ও। এবার ভুরু কুঁচকে বলল, প্রেম করা তো কোনো অপরাধ নয়, আর ও আমায় ভালোবাসে, সেজন্য জেলে দেওয়া অনুচিত হতে পারে। আমি গরিব আর ওরা অনেক বড় লোক, কিন্তু ভালোবাসা তো এসব দেখে হয় না। লে হালুয়া, এ যে আমাকেই শেখাতে চায়। রেগে গিয়ে বললাম, প্রেম করা অপরাধ নয়, কিন্তু প্রেম করে নাবালিকাকে প্রেগনেন্ট করা অপরাধ। কথাটা শুনেই উঠে দাঁড়ালো। চশমার ভেতর দিয়ে চোখের দৃষ্টিটা পড়তে চাইছিলাম। সত্যিই কি কিছু জানে না, নাকি অভিনয় করছে? একটু পরে ধপ করে বসে পড়ে আমতা আমতা করে বলল, স্যার আমি বিশ্বাস করুন স্যার, একদমই বুঝতে পারিনি। মানে স্যার, ও এখনও খুব ছোট, একদম বাচ্চা মেয়ের মতো অবুঝ। ওর কোনো দোষ নেই স্যার। একদম একা ও, ভীষণ একা। ছবি আঁকে, কবিতা লেখে, ভালো গান গায়, কিন্তু কেউ দেখার নেই, বোঝার নেই। আমি বিশ্বাস করুন স্যার, ওর কোনো ক্ষতি হোক একবারও চাইনি। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কীরকম সব যেন হয়ে গেল। দিবাকর চুপ করতেই বলি, চা বলে দিচ্ছি, আগে আপনার কথা শুনি, তারপর কি করা উচিত ঠিক করব। আপনি বুঝতে পারছেন না ওর কত বড় ক্ষতি করে ফেলেছেন আপনি। দিবাকর 2 হাঁটুর উপর কনুই রেখে 2 হাতে মুখ ঢেকে মাথা নাড়তে লাগলো। বুঝলাম ছেলেটির যথেষ্ট অনুশোচনা হচ্ছে। ওকে একা রেখেই বেরিয়ে গেলাম। যখন ফিরলাম তখনও দেখে একই রকমভাবে বসে আছে। আমার পেছন পেছনে এসে সাগরদার 2 কাপ চা রেখে গেল। বললাম, চা খান। চায়ের কাপের হ্যান্ডেলে আঙুল ছুঁয়ে বলল, স্যার দীপ ঠিক হয়ে যাবে তো? চায়ের শিপ টানতে টানতে বললাম, আপাতত,
কিন্তু কি হয়েছিল সেটা আগে শুনবো। চা না খেয়েই শুরু করলো। আচ্ছা, আপনাকে খুলেই বলি স্যার, আমার বাড়ি মাঝদিয়া। আমি যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলাম। বাড়ির অবস্থা তেমন ভালো নয়। বাবা অসুস্থ, সামান্য জমি জমা আছে, মাই দেখেন। দিদি কিছু টিউশনি করে, কিন্তু এখানে এত খরচ, তাই এসে টিউশনের খোঁজ করছিলাম। এক সিনিয়রের দয়া হয়েছিল, তাই ওদের বাড়ি নিয়ে যাই। ওর কেমন দাদা হয় সে। তখন দীপ 9-এ পড়তো। ওর বাবা মা রীতিমতো ইন্টারভিউ নিয়ে আমায় বহাল করেন। শর্ত ছিল ওর ম্যাথস ইমপ্রুভ করতে হবে। 3 মাস পরে এক্সাম, ভালো না হলে টিউশনি বন্ধ। অনেকগুলো টাকার ব্যাপার স্যার। প্রথম 2 দিন পড়ানোর কথা ছিল শুধু সায়েন্স গ্রুপ। পড়াতে গিয়ে দেখে ওর পড়াশোনায় মন নেই। আমি অঙ্ক বোঝাতাম, আর ও খাতায় ছবি আঁকত। কোনো কথারই উত্তর দেয় না, ভীষণ গোয়ার। প্রথম দেখে ভালোই লেগেছিল ওকে আমার, কিন্তু বুঝলাম আমার পক্ষে সম্ভব নয়। ছেড়ে দিতেই চেয়েছিলাম। তখন বাড়ি থেকে চিঠি পেলাম বাবার অসুখ বাড়াবাড়ি, এখানে এনে দেখাতে হবে, টাকার দরকার। সেদিনও পড়াতে গিয়ে ও নিজের মনেই গান গুনগুন করে যাচ্ছে, দেখে ভীষণ কষ্ট হলো। এরা বড় লোক, এদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, আর আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি। বললাম, প্লিজ এরকম করো না, আমার বাবা ভীষণ অসুস্থ, আমার টাকার খুব দরকার। তোমাকে পড়ানো বন্ধ করে দিলে আমি হোস্টেলে ফিস দিতে পারবো না। আমার পড়া ছেড়ে কোনো চাকরি বাকরি করতে হবে। তুমি যদি মন দিয়ে অঙ্ক না করো, সামনের মাস থেকে আমার আশা বন্ধ হয়ে যাবে। কোনো কথা বলল না, শুধু বড় বড় চোখ তুলে জিজ্ঞাসা করলো, বাবার কি হয়েছে? আমি বললাম, বুকে জল জমে গেছে। সেদিন আর কোনো কথা বলল না, কিন্তু খুব মন দিয়ে পড়ল। পরদিন দেখি সব অঙ্ক করে রেখেছে, সব পড়া ঝপাঝপ পারল। বেরোনোর আগে বলল, কাল সকাল 8টার মধ্যে এসে বাবার সাথে দেখা করবেন। ডক্টর বটববেলায় সুপারিশে নীলরতনে রেখে বাবার চিকিৎসা করালাম। ও ভালোভাবে পড়তে লাগলো, দারুণ নাম্বার নিয়ে 9 এবং বোর্ড পাস করলো। তারপর বেঁকে বসলো ও আর্টস নিয়ে পড়বে, কিন্তু বাড়ি থেকে চাপ সায়েন্স নিয়ে পড়তে হবে। আমি ম্যাডামকে বললাম, ওকে ওর পছন্দ মতো পড়তে দিলেই ভালো, কিন্তু ওনাদের স্বপ্ন মেয়েও ডাক্তার হবে। তার জন্য যে মেয়েকে একটু সঙ্গ দেওয়া, পড়াশোনা দেখিয়ে দেওয়া দরকার, সেটা ওনাদের পক্ষে সম্ভব নয়। বাড়িতে এক বন্দনা মাসি আছে, সেই যা সবসময় ওর আবদার রাখে, আর মাঝে মধ্যে ওর বাবা। এর মধ্যে পড়ে গেলাম আমি। আমাকেই বলা হলো ওকে রাজি করাতে সায়েন্স নিয়ে পড়ার জন্য। আমি অনেকবার না বললাম, কিন্তু ওনারা শুনতেই চাইলেন না, মাইনে বাড়িয়ে দিলেন দ্বিগুণ। বাধ্য হয়ে ওনাকে বললাম, তুমি আর্টস নিয়ে পড়তে চাও ভালো কথা, কিন্তু এই শেষটা সায়েন্স নিয়ে পড়ো, অনেক কিছু পড়ার স্কোপ পাবে। গ্র্যাজুয়েশন করার সময় আর্টস নিতেও পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন আর্টস নিলে পরে আর ইচ্ছে করলেও অন্য কোনো কিছু পড়তে পারবে না, তখন কষ্ট পাবে। মুখ গোঁজ করে বসে রইল, তারপর বলল, আমি আর্টস নিয়েই পড়ব। বললাম, যাক বাবা, আমি বেঁচে গেলাম, আর পড়াতে আসতে হবে না। এবার অন্য কোনো টিউশনের খোঁজ করতে হবে। সাথে সাথে সুর টেনে বলল, ও তাই, ওসব হবে না, আপনাকেই পড়াতে হবে। আমি হেসে বললাম, কি পড়াবো, হিস্ট্রি? অঙ্ক আর ফিজিক্স ছাড়া কিছু পড়াতে পারবো না। বলল, ওসব হবে না, আমি সায়েন্স পড়ব, কিন্তু সব সাবজেক্ট পড়াতে হবে, বাংলা ইংরাজি ছাড়া বাকি সব। বললাম, আগে ভালো করে চিন্তা করে দেখো কি করবে, পরের দিন এসে জানবো, বলে চলে গেলাম। সেদিন ওদের বাড়িতে ঢুকতেই ম্যাডামের সামনে পড়লাম। উনি বললেন, অ্যাডমিশন হয়ে গেছে, আপনাকেই পুরো দায়িত্ব নিতে হবে। 4 দিন বা 5 দিন হলে ভালো হয়। আমি জুনে চলে যাব, 2 বছর থাকবো না। কাজেই বুঝতে পারছেন মামনির রেজাল্ট পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। ওর ঘরে গিয়ে দেখলাম টেবিল লাইটটা জ্বালাচ্ছে আর নেভাচ্ছে। চেয়ার টেনে বসতেই দেখলাম চোখ মুছল। এরপর পড়তো ঠিকই, কিন্তু কদিন পর থেকে আমাকে জ্বালানো শুরু করলো। বুঝলাম স্কুল থেকে সব শিখে আসছে। কপালের উপরে এসে পড়া চুলগুলো বসে বসে আঙুলে জড়াতো, কথায় কথায় নিজের ঠোঁট কামড়ে ধরতো। এগুলো তো দেখেও দেখতাম না, জানি ওদের সঙ্গে আমার কোনো মিল নেই। খাতায় ছবি এঁকে রাখতো, বড় বড় লাল কালির হার্ট সাইন। সব কিছু অ্যাভয়েড করতাম। ভাবতাম নিজে যেচে বাঁশ ঘাড়ে নিয়েছি, সপ্তাহে 4টে দিন কাটাতে পারলে বাঁচি। একদিন তো ভীষণ রেগে গেলাম।
আমার পায়ে ওর পায়ের আঙুল দিয়ে ঘষতে শুরু করেছিল বলে যতই পা সরিয়ে নিই, দেখি আবার পা লম্বা করে এগিয়ে দিয়েছে। রাগে উঠে বেরিয়ে চলে গেলাম। প্রায় 2 সপ্তাহ যায়নি। তখন 11-এ পরীক্ষা চলছিল, কিন্তু নিজেকেও আর ধরে রাখতে পারলাম না। একবার দেখার জন্য মন ছটফট করতে লাগলো। ক্লাস বাঙ্ক করে ওর স্কুলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। দূর থেকে দেখে চলে আসতাম। পরীক্ষার পর পড়াতে গেলাম। সেদিন পড়লো তো নাই, বসে বসে কাঁদতে লাগলো। ওকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না। ও মরে গেলে কারোর কিছু আসবে না, আরও কত কি। বাধ্য হয়েই ক্ষমা চাইলাম, বললাম ভুল হয়ে গেছে, এবার থেকে ঠিকমতো আসবো। ব্যাস, চোখ মুছে বলল, কলেজ কামাই করে স্কুলের সামনে না দাঁড়িয়ে বাড়িতেই এসো না। বুঝলাম ধরা পড়ে গেছি। মাথা নিচু করে নিলাম। ও উঠে এসে আমার চিবুক তুলে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমি তোমায় ভীষণ ভালোবাসি দেব। আমার কান মাথা ঝাঁঝা করতে লাগলো। দাঁতে দাঁত চিপে বসে রইলাম। মনে মনে আওড়াতে লাগলাম, আমার অবস্থা খুব খারাপ। বাবা ভীষণ অসুস্থ, জমি জমাও বিক্রি করে দিতে হচ্ছে। আমার এসবের মধ্যে জড়ালে চলবে না। কিন্তু নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। ও বোধহয় আমার অবস্থা দেখে খুব খুশি হচ্ছিল। ফিক করে হেসে বলল, আজ পড়বো না, কাল থেকে পড়ব। একটা কবিতা শুনবে? আমার কোনো ক্ষমতাই ছিল না। যন্ত্রচালিতের মতো ঘাড় নাড়ালাম। ও বলতে লাগলো মহিতলাল মজুমদারের দীপশিখা কবিতাটি। সেই তপন যখন মস্তমগন, ওটাতে একটা লাইন আছে, আমি তপনের স্বপন দেখি গো পথিক বধূর বেশে। এটা বলার সময় আমার হাতের উপর হাত রাখলো। বুঝলাম আমি দিবাকর, তাই তপন আর ও দ্বীপ। সেই মুহূর্তে টেবিল থেকে হাতটা সরিয়ে নেব এমন শক্তিও আমার ছিল না। ওর কবিতা, ওর স্পর্শে আমি হারিয়ে গিয়েছিলাম। শেষ লাইনে, প্রলয় ঘটাই তবু নিভে যাই মলয়ের ফুৎকারে, বলেই আমার হাতের উপর মুখ নিচু করে চুমু খেলো। ওর খোলা চুলে ঢাকা পড়ে গেল আমার হাত। বাঁ হাত ওর মাথায় রেখে বললাম, কি করছো? তুমি নিজেই জানো না, কেউ কোনোদিন মেনে নেবে না আমাদের এই সম্পর্ক। তখন দেখবো তুমি আমায় ছেড়ে অন্য কারোর হয়ে গেছো। সে কি সহ্য করতে পারবো দীপ? ও চেয়ার ছেড়ে উঠে আমার খুব কাছে এসে দাঁড়ালো। আমার ঠোঁটে আঙুল রেখে বলল, খবরদার এমন কথা কোনো দিন বলবে না। আমি শুধু তোমার থাকবো, কেউ মেনে না নিলে পালিয়ে যাব। আমি ওর হাত দুটো আমার হাতের মধ্যে নিয়ে বললাম, পাগলি, পালিয়ে যাবে কোথায়? মা বাবাকে ছেড়ে কেউ পালাতে পারে? ওনাদের আশীর্বাদ নিয়েই যা কিছু করার করতে হবে। কথা দাও, ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে, মন দিয়ে পড়বে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে তবে তোমার বাবার কাছ থেকে তোমায় চেয়ে নেব। ও ঠোঁট ফুলিয়ে বলল, আমি কিছুতেই ডাক্তারি পড়ব না, আমি স্কুল টিচার হব। সুমনার মায়ের মতো স্কুলেও মেয়েদের সঙ্গে থাকব। আমি বললাম, ভালো তো, তার জন্য পড়াশোনা তো করতে হবে। ও হেসে রাজি হয়ে সরে গেল। পাশের ঘরে বন্দনা মাসি টিভি বন্ধ করলো। বুঝতে পেরে উঠে পড়লাম। এরপর পড়াশোনা চললেও ও দুষ্টুমি করত। মাঝে মাঝেই হাত ধরে রেখে অঙ্ক করত। কখনো আবদার করত, আই লাভ ইউ বলো। যেদিন রেজাল্ট বেরোলো, স্যার আমার জন্য অপেক্ষা করছিলেন। ওর নাম্বার খুব খারাপ এসেছে। বুঝলাম আমি আসামির কাঠগোড়ায়। নিজেই সাফাই দিলাম, ও সায়েন্স ভালো লাগে না, জোর করে কি রেজাল্ট ভালো হয়? তিনি বললেন, 12-এর রেজাল্ট তো ভালো করতেই হবে। তুমি বরং 6 দিন পড়াও, বাংলা ইংরেজি ভালোই আছো, ও নিজেই করে নিতে পারবে। অগত্যা আমাদের দেখা সাক্ষাৎ বেড়ে গেল। এতক্ষণ একটানা কথা বলে জুড়িয়ে জল হয়ে যাওয়া চা এক সিপ খেলো ছেলেটি। আমার তখন বেশ ইন্টারেস্টিং লাগছে ওদের গল্প। বললাম, তারপর স্যার বর্ষা এলো। মাঝে মধ্যে পড়াতে না গেলেই খেপে যেত। বলতো পড়বো না, অনুনয় বিনয় করে মানাতে হতো। কথা দিয়েছিলাম রোজ আসবো। সেদিন 12ই আগস্ট ছিল। কলকাতার রাস্তা 1 হাঁটু জলের তলায়। সন্ধ্যাবেলাতেও ঝিরঝিরে বৃষ্টি হয়েই যাচ্ছে। যাব না করেও থাকতে পারলাম না। ওই জল ঠেলে ঠেলে ওদের বাড়ি গেলাম। বেল বাজাতেই বন্দনা মাসি দরজা খুলে দিয়ে হেঁকে বলল, বেবি, মাস্টারবাবু এসেছেন, আমি যাই। এরপর জোরে জল এলে যেতে পারবনি। মাসি ছাতা হাতে বেরিয়ে গেল। ওই 3.5 বছর কোনোদিন মাসিকে বাইরে যেতে দেখিনি। ওর ঘরে ঢুকে বললাম, কি ব্যাপার, মাসি কোথায় গেল? বলল, মাসির ছেলের খুব জ্বর, একজন এসে খবর দিয়ে গেছে, তাই মাসি আজ বাড়ি গেল, কাল সকালে ট্রেনেই চলে আসবে। তারপরেই আমায় দেখে আঁতকে উঠল।
এ কি, একদম ভিজে গেছো তো? বললাম, ও কিছু নয়, পড়তে বসো, পড়িয়ে তাড়াতাড়ি চলে যাব। ও ঘর থেকে চলে যেতে গিয়ে বলল, যেতে দিলে তো। ওর বাবার একটা পাঞ্জাবি পায়জামা নিয়ে এলো, সাথে টাওয়েল। আমি চেয়ারে বসেছিলাম, কাছে এসে মাথা মুছিয়ে দিতে লাগলো। আমার বুক ঢিপঢিপ করতে লাগলো, মনে হলো হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে যাবে বুঝি। আমি আবার বললাম, পড়তে বসো। এবার চোখ পাকিয়ে পুরো আদেশের সুরে বলল, আমি চা করে আনছি, এসে যেন দেখি ভিজে জামা প্যান্ট ছাড়া হয়েছে। আমি অবাক হয়ে বললাম, তুমি চা করতে পারো? আমার নাকটা ধরে টেনে দিয়ে বলল, সব পারি মশাই, মাসির সঙ্গে থেকে সব শিখে গেছি। পাঞ্জাবিটা দেখে বললাম, এটা না পড়লেই নয়। ও বলল, বাবাই এটা কোনো দিন পরেনি, তাই তোমায় পরতে দিলাম। ও চলে যেতে চেঞ্জ করলাম, নেভি ব্লু রঙের পাঞ্জাবি, পুরো সুতোর কাজ করা। আগে কখনো এত দামি জামা পরিনি, নিজেকে বেশ কেউকেটা মনে হচ্ছিল। ও চা নিয়ে ফিরে এসে ভিজে টি শার্ট প্যান্ট চেয়ারের ওপর থেকে তুলে নিল। বললাম, কি করবে? হ্যাঙ্গারে দিয়ে ডাইনিংয়ে ফ্যান চালিয়ে রেখে দিই, শুকিয়ে যাবে। বললাম, তুমি চা খাবে না? বলল, ও নাকি চা খায় না। ঘুরে এসে পড়তে বসলো, একদম লক্ষ্মী মেয়ের মতো। ওর ঘরে এসি চলে, তাই বেশ ঠান্ডা। বাইরের বৃষ্টিও বোঝা যায় না। ঘরের সাথে একটা ব্যালকনি আছে, দেখেছি। তখন প্রায় 8:30 বাজে। বললাম, তোমার বাবা কখন আসবেন? ও বলল, কেন, বাবাকে কি দরকার? আমি বললাম, বারে, আমায় হোস্টেলে ফিরতে হবে না? ও হেসে বলল, তাহলে আজ আর যাওয়া হলো না। ওর কথা আন্দাজ করতে পারছিলাম। আবার সেই বুকের মধ্যে হাতুড়ি পেটা শুরু হয়ে গেল। অতি কষ্টে বললাম, মানে? ও বলল, বাবা পরশু ফিরবেন। শুনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বেশ রেগে গিয়ে বললাম, মাসিকে বাড়ি যেতে দেওয়া তোমার উচিত হয়নি দীপ। ও বলল, বারে, মাসি তো তোমার ভরসায় রেখে গেল। আমি দেখলাম এই মুহূর্তেই আমার এখান থেকে চলে যেতে হবে। দরজার দিকে ঘুরতেই বলল, আমায় একা ফেলে তুমিও চলে যাবে? আমি নিজেকে বোঝাতে লাগলাম, আমায় যেতেই হবে। আমার বাবা অসুস্থ, আমরা গরিব, গ্রাম দেশের মানুষ। আমি বেরোনোর জন্য পা বাড়াতেই এসে আমার সামনে দাঁড়ালো। দেব, তুমি চলে যাবে? আমায় একা ফেলে যেতে পারবে? আমি ওর কাঁধ ধরে সরিয়ে দিতে দিতে বললাম, আমায় যেতেই হবে দীপ। ও পিছিয়ে গিয়ে বারান্দার দরজাটা খুলে দিল। বাইরে তখন উত্তাল ঝড় বৃষ্টি। তারপর বেরিয়ে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। টেবিল লাইটের আলোয় দেখতে পাচ্ছিলাম ভীষণ ছাট এসে ওকে ভিজিয়ে দিচ্ছে। ওকে ভেতরে আনার জন্য বাইরে গেলাম। দেখি ও চোখের জল, বৃষ্টির জল সব মিলেমিশে একাকার। বললাম, পাগল নাকি, এই ঝড় বৃষ্টিতে এখানে দাঁড়াতে আছে? ও দুহাতে আমায় জড়িয়ে ধরে আমার বুকে মুখ গুঁজে কাঁদতে লাগলো, আর বলতে লাগলো, প্লিজ দেব, তুমি অন্তত আমাকে একা ফেলে যেও না। আমি ভীষণ একা দেব, আমি ভীষণ একা। ওর মুখটা তুলে ধরে বললাম, কথা দিলাম কখনো তোমায় একা ফেলে যাব না। সেই সময় বিদ্যুতের আলোয় ওর অপরূপ মুখের দিকে চেয়ে আর নিজেকে আটকাতে পারলাম না। ওর চোখের জল ঠোঁট দিয়ে শুষে নিলাম। ধোঁয়াতের মধ্যে ওর মুখ তুলে ধরে দেখতে দেখতে শ্রাবণের ধারায় দুজনেই ভিজে গেলাম। কাছেই কোথাও বাজ পড়ার শব্দে সম্বিত ফিরে পেয়ে বললাম, ঘরে চলো দীপ, একদম ভিজে গেছো। টেবিল লাইটের আলোয় ভিজে যাওয়া গোলাপি রঙের ফ্রক ওর গায়ে লেপটেছিল। আমি অবাক চোখে ওকে দেখছিলাম। দরজা বন্ধ করতে না করতেই ঝপ করে লাইট এসে সব বন্ধ হয়ে গেল। লোডশেডিং। শুধু ফ্যানটা কোঁকিয়ে কোঁকিয়ে চলতে লাগলো, বোধহয় ইনভার্টারের জন্য। গাঢ় অন্ধকারও ও আমার বুকের মধ্যে লেপ্টে রইল। আমি অনেক অনেক চেষ্টা করেও ওর থেকে নিজেকে আলাদা করতে পারলাম না। মাঝে মাঝে বিদ্যুতের আলো ঝলকে উঠছিল কাঁচের ওপার থেকে। তারপর দুহাতে মুখ ঢেকে বসে রইল দিবাকর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, স্যার, ওর কোনো দোষ নেই স্যার, আমিই অপরাধী। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ওর ভিজে ফ্রকের চেনটা আমি খুলে দিয়েছিলাম। ওর বিছানায় ওর মহুয়ার গন্ধে ভরা শরীরের ছোঁয়ায় আমি হারিয়ে গিয়েছিলাম। যখন টেবিল লাইটটা জ্বলে উঠল, এসে চলতে লাগলো, তখন দেখলাম দুজনেই ঘামে ভিজে গেছি। ও আমার বুকের মধ্যে লজ্জাবতী লতার মতো মুখ লুকিয়ে আছে। আমি বললাম, আমায় তো যেতে হবে দীপ। ও বলল, এত রাতে কোথায় যাবে? চশমাটা পরতে পরতে হাত ঘড়িতে দেখলাম রাত 2 বাজে।
কিন্তু ও চশমাটা খুলে নিয়ে আমার বুকের মধ্যে গুটিয়ে শুলো। একটা নরম তুলোর মতো চাদর ছিল, বালিশের পাশে ফিসফিস করে বলল, ওটা গায়ে দিয়ে দাও, শীত করছে। তারপর দুজনে দুজনের উত্তাপ ভাগ করে নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানতেও পারিনি। ঘুম ভাঙলো ওর ডাকে। দেখলাম একটা সাদা রাত পোশাক পরে দাঁড়িয়ে আছে। বলছে, চা আনতে যাচ্ছি, তোমার জামা শুকিয়ে গেছে। ও ঘর থেকে বেরিয়ে যেতেই আমার রাতের কথা সব মনে পড়ে গেল। নিজের উপর রাগ ধিক্কার সব এলো। চশমা পরে নেমে তাড়াতাড়ি পোশাক পরতে লাগলাম। মনে হচ্ছিল কতক্ষণে পালাবো, কিন্তু বিছানায় চোখ পড়তেই বুঝলাম কাল আমি কি অন্যায় করেছি। এক অনাঘ্রাতা ফুল আমার বুকের মাঝে পিষ্ট হয়ে গেছে। মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ও ঘরে ঢুকতেই চায়ের কাপ ওর হাত থেকে নিয়ে টেবিলে রেখে ওর হাত ধরে ক্ষমা চাইতে লাগলাম। ও বলল, দেব, ক্ষমা চাইছো কেন? তুমি কি আমায় ফেলে চলে যাবে আর আসবে না? তাহলে যে আমি মরেই যাব। ওকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট দিয়ে চুপ করিয়ে দিয়ে বললাম, তোমায় ফেলে গেলেও আমি বাঁচব না দীপ, কিন্তু কাল যা হয়েছে তা যেন আর না হয়। তুমি মন দিয়ে পড়ে ভালো রেজাল্ট করবে, কথা দাও। ও বলল, তুমি সাথে থাকলে সব পারবো। তারপর থেকে স্যার খুব ভালো মেয়ের মতো পড়তো। একটু আধটু দুষ্টুমি করতো, ওই আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিল হয়তো, হয়তো হঠাৎ করে গালে চুমু খেত, হয়তো সব পড়া পারলে চুমু চাইতো। আমিও কপালে বা হাতে চুমু দিতাম। পুজোর সময় থাকবো না শুনে একটু ঠোঁট ফোলালো, কিন্তু ওই কটা দিন তো বাড়ি যেতেই হবে। বললাম, দশমীতে এসে 100টা চুমু দেব যদি মন দিয়ে পড়া করে রাখে। কিন্তু দশমীতে ফিরতেই বন্দনা মাসি দরজা খুলে কান্নাকাটি শুরু করে দিল। অনেক প্রশ্ন করে তবে জানলাম তার বেবি ঠাকুর দেখতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল। খুব অবস্থা খারাপ, এই নার্সিংহোমে ভর্তি। তারপর থেকে 2 দিন ধরে আসছি, ভয়ে থাকি স্যারের চোখে না পড়ে যাই। কিন্তু ওর এই অবস্থার জন্য যে আমিই দায়ী সে কথা সত্যিই জানতাম না স্যার। সব শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, দীপান্বিতা আপনাকে কখনো কিছু বলেনি? না স্যার, এখনও তো কিছু বলল না। ওর শুধু এক কথা, আমায় ছেড়ে যাবে না তো? ওকে ছেড়ে যেতে হলে যে আমিই পাগল হয়ে যাব, সে কথা কি করে বোঝাই বলুন? বেশ, আমিও একই প্রশ্ন করব, ওকে বিয়ে করবেন তো? ছেলেটি অবাক হয়ে বলল, এই তো আমার জীবন স্যার। তাহলে শুনুন, ওর একটা ফেলোপিয়ান টিউব বাদ হয়ে গেছে। ভবিষ্যতে মা হবার চান্স 50-50। বিয়ের পর ভালো ডক্টর দেখিয়ে প্রিকশন নিয়ে তবে রিলেশন তৈরি করবেন। আর কিন্তু ভুলেও এমন ভুল করবেন না, আমি কাউকে কিছু জানাবো না। শুধু একটা শর্তে, বিয়েতে আমাকে নেমন্তন্ন করতে হবে। ছেলেটি ম্লান হেসে বলল, অবশ্যই স্যার, ওকে দেখতে আসতে চাই স্যার, যখন অন্য কেউ আসবে না সেই সময়। ঠিক আছে, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি। ডক্টর বাসু চুপ করার সাথে সাথে সবাই বলে উঠলাম, তারপর বছর 5 বাদে যখন পিজিতে এসেছি, হঠাৎ শুনলাম ওই নার্সিংহোমের মেট্রন ফোন করে আমার খোঁজ করছেন। ওনার দেওয়া নাম্বারে ফোন করতে বললেন এক ভদ্রলোক ঠিকানা চেয়ে মাথা খারাপ করে দিয়েছেন। আমার চেম্বারে ঠিকানা দিলাম। কদিন পরে দেখি একটা লাল কার্ড উপস্থিত, সাথে এক টুকরো চিরকুট। এখন জার্মানিতে আছি স্যার, তাই গিয়ে নেমন্তন্ন করতে পারলাম না। আগামী 12ই ফেব্রুয়ারি 2রা ফাল্গুন আপনার আসা চাই, না হলে আমাদের বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। বুঝলাম অনেক বাধা বিপত্তি ঝড়ঝাপটা সহ্য করেও এখনও এমন অনেক মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখে। ওকে, সি ইউ ইন নেক্সট ক্লাস। ডক্টর বাসু বেরিয়ে গেলেন আমাদের মনে এক গভীর ছাপ ফেলে রেখে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।